আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের। আজকে আমরা পড়ব বাংলা সেকেন্ড পেপারের ক্লাস 7-এর বাংলা সেকেন্ড পেপারের ওভারঅল একটা সাজেশন। মানে সামনেই তোমাদের পরীক্ষা, তো আমরা আজকে চেষ্টা করব যে ক্লাস 7-এ যারা তোমরা আছো তাদের সামনে পরীক্ষায় যাতে তোমরা বুঝতে পারো যে কোন কোন চ্যাপ্টার কিভাবে পড়তে হয় বা কোন কোন জিনিসগুলোকে আমার আরেকটু গুরুত্ব সহকারে পড়া উচিত। আমরা একটা রিভিশন ক্লাস করে ফেলবো আজকে, অথবা বলতে পারো আমাদের একটা সাজেশন ক্লাস আমরা দিয়ে ফেলবো। এতে তোমাদের যেটা হবে, তোমরা বুঝতে পারবে যে আমার বইয়ের কোন কোন অংশটুকু আমার আরেকটু বেশি জোর দিয়ে পড়তে হবে, বা এই অংশটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন সচরাচর হয়ে থাকে, বা শিক্ষকরা এখান থেকে প্রশ্ন করে যাচাই করার জন্য যে আমি এই জিনিসটা কতটুকু পারি। তাই আজকে আমরা আমাদের ক্লাসটি রেখেছি যাতে তোমরা এই ক্লাস থেকে ভালো মতো বুঝতে পারো। আমি তোমাদের সাথে আছি রাফিয়া সানজিদা আপু, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসে। আচ্ছা, আমরা প্রথম টপিক থেকে শুরু করি। আমাদের প্রথম টপিক আছে শব্দ গঠন। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারটা তো অবশ্যই পড়া হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি পড়া হয়ে গেছে। আর যদি না হয়ে থাকে, শব্দ গঠনের উপর ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং শব্দ গঠনের জন্য আসলে কোন কোন টপিকগুলো আমাদের একটু ভালো মতো ফোকাস দিয়ে পড়া উচিত, আগে সেটার কথা বলে নেই। এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, কিছু নমুনা প্রশ্ন। এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা লিঙ্ক চেক করে নেবে। তো এখানে প্রথমে দেখো কি বলা আছে, মৌলিক শব্দের উদাহরণ কোনটি। তার মানে আমার আগে বুঝতে হবে শব্দ কত প্রকার এবং সেগুলো কাকে বলে সেটা বুঝতে হবে। তাহলে মৌলিক শব্দ যেহেতু আছে, তার মানে যৌগিক শব্দ আছে। তার মানে আমাকে এখন যেটা শিখতে হবে, আমি তো শিখেছি, এখন হচ্ছে আমার যেটা করতে হবে, আমার মৌলিক এবং যৌগিক শব্দটা একবার পড়ে ফেলতে হবে। শব্দ থেকে যদি বলি, শব্দ থেকে 1 নম্বরে মৌলিক ও যৌগিক শব্দ। তোমরা চাইলে তোমাদের নোট খাতায় লিখে নিতে পারো, আবার বইয়েও দাগিয়ে নিতে পারো, চাইলে একটা ছবিও তুলে রাখতে পারো। মৌলিক ও যৌগিক শব্দ কাকে বলে? মৌলিক ও যৌগিক শব্দটা আসলে বুঝতে হবে যে মৌলিক কোনটা যৌগিক কোনটা, যাতে পরীক্ষা আসলে তোমরা বুঝতে পারো উদাহরণ দেখে যে আসলে এই শব্দটা মৌলিক হবে, 4টা অপশনের মধ্যে এটা মৌলিক এবং এটা যৌগিক। মৌলিক বলতে আমরা কি বুঝি, যে শব্দটাকে আর ভাঙা যায় না। আর যৌগিককে যেটাকে আরও ভাঙা যায়, বা এটা দেখা গেছে যে মূল শব্দটার সাথে আরও কিছু যোগ হয়ে নতুন একটা শব্দ তৈরি হয়েছে। এখন মৌলিক শব্দের উদাহরণ আমাদের জানতে হবে, যৌগিক শব্দের উদাহরণও বুঝতে হবে। আর এমন না যে বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে তুমি জাস্ট সেগুলো মুখস্থ করবা, তোমার যে কোনো উদাহরণ দেখে বুঝতে হবে যে এটা মৌলিক শব্দ। যেমন আমি যদি বলি ফুল, এটা কি বলো তো, এটা মৌলিক নাকি যৌগিক? এটা কি আর ভাঙা যায়? ভাঙা যায় না, তাহলে এটা হবে মৌলিক শব্দ। এখন যৌগিক শব্দের একটা উদাহরণ দেয়া যাক। যৌগিক শব্দ কি দেয়া যায়, ধরো আচ্ছা, ফুলেল মানে হচ্ছে ফুলের মতো সুন্দর, বা ফুলের মতো গন্ধ, ফুলের মতো দেখতে, এরকম। তাহলে এটা কিন্তু একটা মৌলিক শব্দ না, এটাকে ভাঙা যায়। এটাকে ভাঙলে কি আসে, ফুল যোগ এল। দেখো, তাহলে এই ফুল এবং এল, তাহলে কিন্তু এটা ভেঙে আমরা 2টা শব্দ পেয়েছি, তাহলে এটা মোটেও মৌলিক শব্দ না। তো এই জিনিসগুলো আমার বুঝতে হবে পড়ে, যে কোনটা মৌলিক কোনটা যৌগিক। আমি আশা করছি তোমরা মৌলিক যৌগিক পারো, এবং উদাহরণ দেখলে বুঝতে পারবে যে আসলে মৌলিক আর যৌগিক কোনটা। যেমন এখানে মৌলিক শব্দের উদাহরণ দেওয়া আছে বই এবং কলম। মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় কি, বর্ণের সঙ্গে বর্ণযোগ। তার মানে মৌলিক এবং যৌগিক জিনিসটা আমার ভালোভাবে পড়তে হবে, কারণ মৌলিক যৌগিক থেকে প্রশ্ন হয়েই থাকে। তারপর আমি যেটা পড়বো, ধরে নিলাম মৌলিক যৌগিক তোমরা সব পারো, খুঁটিনাটি সব পড়েছো মৌলিক যৌগিকের। এখন আমার যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ কিভাবে গঠিত হতে পারে? সাধিত শব্দ কাকে বলে? মূলত সাধিত শব্দ কয়েকটা মাধ্যমে তৈরি হতে পারে, যেমন সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, এই জিনিসগুলো নিয়ে গঠিত হয় সাধিত শব্দ। তাহলে আমি সাধিত শব্দের আরো বিস্তারিতভাবে জানব, মৌলিক শব্দ উদাহরণ সহ সাধিত শব্দ, এবং সাধিত শব্দ কিভাবে গঠিত হয় এবং কিভাবে গঠিত হয়।
মানে সাধিত শব্দ কি কি মাধ্যমে গঠিত হতে পারে। আচ্ছা, তাহলে আমরা শব্দ থেকে এই দুইটা টপিক আগে ভালো মতো পড়বো, এগুলোতে বেশি ফোকাস দিয়ে পড়বো। তারপর আর কি পড়বো, তারপর আমরা উপসর্গ। আচ্ছা, উপসর্গ থেকে কি কি পড়তে হয়, উপসর্গ থেকে দেখে নেই চলো। আগে জানতে হবে উপসর্গ কাকে বলে, কারণ তুমি যদি না জানো উপসর্গ কাকে বলে, পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে নিচের কোনটি উপসর্গ নয়, তুমি তো বুঝতে পারবে না, কারণ তুমি তো জানো না উপসর্গ কাকে বলে। তাহলে সবার আগে আমার পড়তে হবে যে উপসর্গ। আচ্ছা, উপসর্গ থেকে আমি পড়ব কাকে বলে বা সংজ্ঞা। শুধু সংজ্ঞা মুখস্থ করলেই হবে না, উপসর্গটা বুঝতে হবে ভালো মতো, যে কোন কোন জিনিসগুলোকে আসলে উপসর্গ বলা হচ্ছে, উপসর্গ জিনিসটা আসলে কি। তারপর যেটা পড়বো যে নতুন অর্থযুক্ত শব্দে, দেখো এখানে একটা প্রশ্ন আছে, নতুন অর্থযুক্ত শব্দের সৃষ্টি করে ভাষাকে সমৃদ্ধ করে কোনটি উপসর্গ। তার মানে আমার উপসর্গের কাজগুলো জানতে হবে। এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া আছে, সাধারণত এইসব প্যাটার্ন ফলো করেই প্রশ্ন হয় এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই তোমরা চেষ্টা করবে এই টপিকগুলো কভার করার। উপসর্গের কাজ, উপসর্গের কাজটা কি বাংলা ভাষায়, উপসর্গ আসলে কেন এক্সিস্ট করে, ওর জীবনের লক্ষ্য কি, এটা আমাদের পড়তে হবে। তাহলে উপসর্গের কাজ এবং কাকে বলে সংজ্ঞা। আচ্ছা, তারপর কি পড়বো, তারপর আছে আচ্ছা বিভিন্ন উপসর্গ, উপসর্গ কয় প্রকার এটা আমার জানতে হবে। উপসর্গ 3 প্রকার সাধারণত, বাংলা, তৎসম এবং বিদেশি। এবং বাংলা উপসর্গের যে উদাহরণগুলো রয়েছে, মানে বাংলা উপসর্গ কত প্রকার এবং কি কি সেটা মুখস্থ করতে হবে। আবার তৎসম উপসর্গ কত প্রকার এবং কি কি এটাও জানতে হবে, কারণ পরীক্ষায় যখন আসবে যে নিচের কোনটি বাংলা উপসর্গ নয়, তখন তোমার বুঝতে হবে দেখে যে কোনটা বাংলা উপসর্গ না। যার কারণে তোমার বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ কত প্রকার এবং কি কি সেটা জানতে হবে, এবং বিদেশি উপসর্গটাও পড়তে হবে। যেমন এখানে একটা প্রশ্ন আছে, দেখো নিখোঁজ শব্দে নি কোন প্রকার উপসর্গ। এখন নি কোন প্রকার উপসর্গ এটা তো তুমি জানবে না যদি না তুমি তৎসম কোনটা এবং দেশি কোনটা, খাঁটি বাংলার কোনটা এটা না জানো। তাই তোমার আগে খাঁটি বাংলা, তৎসম এবং আরবির কোনটা কি কি রয়েছে সেটা আগে জানতে হবে। তাহলে পরবর্তীতে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে উপসর্গের প্রকারভেদ, উপসর্গের প্রকারভেদ। এবং প্রকারভেদটা আমি ভালো মতো পড়তে বলবো, কারণ প্রকারভেদ থেকে প্রশ্ন কিন্তু সহজেই আসে, এবং এটা জানা থাকলে তোমার এখান থেকে যে ধরনের 2-3টা প্রশ্ন আসলেও কিন্তু তুমি ইজিলি করতে পারবে। তাই এটা আমি একটু ভালো মতো পড়তে বলবো, এটা 2 স্টার দিয়ে রাখলাম, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আমি মৌলিক যৌগিকে 2 স্টার দিয়ে রাখবো, কারণ এটা আমার কাছে মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন দেখে যেটা মনে হয় যে এইখান থেকে বেশি প্রশ্ন আসে। তারপর হচ্ছে তোমার উপসর্গগুলো কোনো শব্দে বসলে সেটার অর্থটা জানতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন আছে, অপয়া শব্দের অ উপসর্গ কি অর্থে ব্যবহার হয়েছে। মানে অপয়ার এখানে কিন্তু যেই শব্দের সাথে বসবে সেটা নতুন কোনো অর্থ একটা দেয়। উপসর্গের প্রধান কাজই হচ্ছে কোনো শব্দের সামনে বসে নতুন একটা অর্থ প্রদান করে। তাহলে এখানে অপয়া কি অর্থে ব্যবহার হয়েছে, অপয়া তো অবশ্যই খারাপ একটা শব্দ, এটা নিন্দা অর্থে ব্যবহার হয়েছে। এই 4টা অপশন পড়ে তোমার বুঝতে হবে। তাই প্রত্যেকটা শব্দে বইয়ে দেওয়া আছে, প্রত্যেকটা শব্দের মানেটা জানতে হবে যে এখানে উপসর্গ বসে কি শব্দ ব্যবহার হয়েছে। যেমন অঘা যখন ধরো অঘারাম, অঘার সাথে যখন রাম বসে, অঘারাম মানে কি মূর্খ, তো তেমনি অঘাচণ্ডী, অঘারাম, তারপরে আরও অনেক কিছু আছে। এই প্রত্যেকটা যখন আলাদা আলাদা শব্দের সাথে বসে নতুন অর্থ তৈরি করছে, অর্থটা কি অর্থে ব্যবহার হচ্ছে, শব্দটা কি অর্থে ব্যবহার হচ্ছে এটা জানতে হবে, এটা স্পেসিফিক্যালি পড়তে হবে। এবং এইটাই উপসর্গের মূল পড়া। উপসর্গের মূল পড়া মূলত 2টা, একটা হচ্ছে যে মানে উপসর্গের প্রকারভেদ এবং সেগুলার কত প্রকার এবং কি কি, বাংলা উপসর্গ কত প্রকার এবং কি কি, সংস্কৃত উপসর্গ কত প্রকার এবং কি কি, বিদেশি উপসর্গ কত প্রকার এবং কি কি। এবং তার সাথে পড়তে হবে এই যে উপসর্গগুলো বসছে এগুলো আসলে কোন অর্থে বসছে। এই 2টাই মেইনলি প্রধান পড়া। এখান থেকে আর কিছু পড়ো না পড়ো এই জিনিসগুলো আসলে ভালো মতো পড়তে হবে। 4 নম্বরে কি বলবো যে কোন অর্থে উপসর্গ কি অর্থে বসে, উপসর্গ কি অর্থে বসে।
উপসর্গ কি অর্থে বসে, যখন কোনো শব্দের সাথে বসে তখন কোন অর্থে বসে। আচ্ছা, এখন আমরা আরো কিছু প্রশ্ন দেখি। এখানে দেখো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বাংলা উপসর্গ এদেশের কোন জনগোষ্ঠীর ভাষা থেকে এসেছে। বাংলা কিন্তু এসেছে প্রাকৃত জনগোষ্ঠী। এই প্রশ্নটার উত্তর তুমি কখন পারবে, যখন তুমি বাংলা উপসর্গ সম্পর্কে জানবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে উপসর্গগুলোর উৎস পড়া, 3টা উৎস, বাংলা, সংস্কৃত আর বিদেশি, এবং উপসর্গগুলো কোন অর্থে শব্দের সাথে বসেছে এই জিনিসটা পড়া। এই 2টা জিনিস পড়লে মোটামুটি তোমরা 3টার মধ্যে 2টা অ্যান্সার করতে পারবা। মানে উপসর্গ থেকে যদি 3টা প্রশ্ন আসে সেখান থেকে 2টা পারবা। এবং খাঁটি বাংলা উপসর্গ যুগে গঠিত শব্দ, দেখো খাঁটি বাংলা থেকে বেশ মানে ওইটার উদাহরণ এবং কত প্রকার, এখান থেকেও কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর দেখো উপসর্গের কাজ যদি তুমি পড়ো তাহলে তুমি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে, যে শব্দের অর্থ সংকুচিত, প্রসারিত, পরিবর্তিত হয় কিসের প্রভাবে। তারপর সংস্কৃত উপসর্গ কোনটি। এই হচ্ছে গেল আমার মোটামুটি উপসর্গ যদি এই টপিক কয়েকটা তুমি ভালো মতো পড়ো তাহলে পরীক্ষায় 3-4টা প্রশ্ন আসলে তুমি 4টা আসলে 3টা পেয়ে যাবে। আচ্ছা, এইটা আর এই টপিক 2টা বেশি পড়বে, এই 2টা খুব ভালো মতো পড়বে, এই 2টা থেকেই কিন্তু প্রশ্ন আসে। তারপর প্রত্যয় যোগে শব্দ গঠন। আচ্ছা, প্রত্যয় আসলে কাকে বলে এবং প্রত্যয় কত প্রকার, আগে জানতে হবে প্রত্যয় কত প্রকার এবং প্রত্যয়ের কাজটা কি। প্রত্যয়ের কাজ, যেমন প্রত্যয়ের কাজ হচ্ছে সাধিত শব্দ গঠন করা। সাধিত শব্দ কয়েকটা প্রকারে গঠন হয়, যেমন সন্ধি, সমাস, প্রত্যয় এবং উপসর্গ। এই কয়েকটা মাধ্যমে যে সাধিত শব্দ এটা গঠিত হয়। তার মানে প্রত্যয়ের কাজ হচ্ছে যে সাধিত শব্দ গঠন করা, মৌলিক শব্দের সাথে বসে সাধিত শব্দ গঠন করা। প্রত্যয় কত প্রকার জানতে হবে। প্রত্যয় কত প্রকার আমরা জানি, প্রত্যয় 2 প্রকার, একটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয় এবং আরেকটা হচ্ছে কৃত প্রত্যয়। এরপর আমরা জানবো কৃত প্রত্যয় কাকে বলে, তদ্ধিত প্রত্যয় কাকে বলে। নাম শব্দের সাথে যেটা বসে সেটা তদ্ধিত প্রত্যয়, আবার ক্রিয়ার সাথে যেটা বসে সেটা কৃত প্রত্যয়। তারপর প্রত্যয় সাধিত শব্দ কোনটা, আমাদের মেইন জানতে হবে এই জিনিসটাই, যে প্রত্যয় সাধিত শব্দ কোনটা আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটা আর কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা। যেমন এখানে প্রত্যয় সাধিত শব্দ কোনটা এটা দেখে বুঝতে হবে, যেমন জেগের সাথে জাগের সাথে ইয়া যুক্ত হয়েছে বা জাগের সাথে এ যুক্ত হয়ে জেগে শব্দটা গঠিত হয়েছে। এটা আমরা কখন বুঝবো, যখন আমরা এটা পড়বো যে প্রত্যয় সাধিত শব্দ কোনগুলা হয় এবং কি কি প্রত্যয় দ্বারা যুক্ত হয়ে সাধিত শব্দ তৈরি হয়। এখন এখানে দেখো আরেকটা প্রশ্ন, মোড়ক শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি। প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করা জানতে হবে। তার মানে আমরা প্রত্যয় থেকে যে কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করে যে কয়টা টপিক পেলাম, সেটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ চিনতে হবে এবং আরেকটা হচ্ছে যে প্রকৃতি ও প্রত্যয় চিনতে হবে, প্রত্যয়ের প্রকারভেদ জানতে হবে। তো প্রত্যয়ের প্রকারভেদ তো আমি বলেই দিলাম যে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। নাম শব্দের সাথে যে প্রত্যয় বসে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়াপদের সাথে যে ক্রিয়া শব্দের সাথে মানে কাজ বুঝায় এমন শব্দের সাথে যে প্রত্যয় বসে সেটাকে বলা হয় কৃত প্রত্যয়। আচ্ছা, এরপরে আমরা দেখব আর কি কি হয় ধাতু থেকে। ধাতু বা প্রত্যয়ের কাজটা জানতে হবে যে কি কি কাজে বসে। ক্রিয়া প্রত্যয়ের সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে। তারপর দেখো মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়। তার মানে বিভিন্ন শব্দ দেয়া থাকতে পারে এবং এটার প্রকৃতি প্রত্যয় জানতে চাইতে পারে। তো এটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখন আমরা দেখব প্রত্যয়ের জন্য। আচ্ছা, প্রত্যয়, তাই না? প্রত্যয় থেকে কি পড়বে? প্রত্যয় থেকে প্রথমেই পড়বে প্রকারভেদ, প্রত্যয় কত প্রকার সেইটা। তারপর আমরা পড়ব প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়। উদাহরণ পড়তে হবে যে প্রত্যয় আসলে কোন কোন শব্দে বসেছে, দেখে বুঝতে হবে অপশনে যে কোন শব্দটা প্রত্যয় সাধিত শব্দ। তারপর পড়ব প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়, মানে একটা শব্দের প্রকৃতি কোনটা আর প্রত্যয় কোনটা। যেমন মুক্তর প্রকৃতি কি, মুচ বা মুখ, আর প্রত্যয় কি, হ বা ত। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়, এইটাই হচ্ছে প্রকৃতি প্রত্যয় নির্ণয়, এটাই হচ্ছে এই
চ্যাপ্টারের প্রধান প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়। প্রধান পড়া বলতে গেলে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে জানা। তারপর দেখো এই যে মুছ যোগ কয়ত, এটা হচ্ছে প্রকৃতি, মুছ হচ্ছে মুক্তর প্রকৃতি এবং কয়ত এটা হচ্ছে প্রত্যয়। তারপর দেখো চোর শব্দে আ যুক্ত হলে কি প্রকাশ করে? অবজ্ঞা। তার মানে আমার এখানে, তারপর পরেরটা কি বলছে? শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কি বলে? প্রকৃতি। তার মানে প্রকৃতি ও প্রত্যয়ের কাজটুকু জানলাম, যে প্রকৃতি হচ্ছে মৌলিক শব্দ একদম, মানে যেটাকে আর ভাঙা যায় না, একদমই শব্দের মূল। আর এটার সাথে যে এক্সট্রাটা যোগ হয় সেই এক্সট্রাই হচ্ছে প্রত্যয়। আর চোরা, এই দেখো চোর শব্দের সাথে আ যুক্ত হলে কি অর্থ প্রকাশ করে? তার মানে আমার অর্থটাও জানতে হবে, যে কোন প্রত্যয় বসে, প্রত্যয় সাধিত শব্দের সাথে বসে কোন অর্থে ব্যবহার হচ্ছে আমার এটাও জানতে হবে। কি জানতে হবে? প্রত্যয় কোন অর্থে বসেছে, কোন অর্থে বসে, শব্দের কোন অর্থে বসে। কোন অর্থে বসে, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। আচ্ছা চলো দেখি তারপরে কি আছে। তারপর আছে আমাদের বাক্য। আচ্ছা বাক্যে আমরা কি কি পড়ব? প্রথমেই জানবো বাক্যের গঠন। বাক্যের গঠনের মধ্যে কি কি আছে? বাক্যের গুণ আমরা জানি তিনটা, একটা হচ্ছে আসক্তি, একটা যোগ্যতা, আর একটা কি আকাঙ্ক্ষা। এই তিনটা প্রপারলি জানতে হবে, তিনটার কাজ কি কি, বাক্যে এই তিনটা গুণ থাকা জরুরি কেন, কোন বাক্যে কোন গুণটা না থাকলে বাক্যটা কেমন হয় দেখতে। কোনো বাক্য দেখে বুঝতে হবে এখানে কোন গুণের অনুপস্থিতি রয়েছে। তার মানে আমার বাক্যের গুণগুলো ভালোমতো জানতে হবে আগে। বাক্য, বাক্য থেকে আমরা পড়ব বাক্যের গুণ। বাক্যের গুণগুলো ভালো মতো পড়তে হবে। তারপর আমরা পড়ব, এই দেখো সার্থক বাক্য, কিন্তু সার্থক বাক্য থেকে প্রশ্ন আছে যে সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, কোনটি সার্থক বাক্য নয়। তারপরে অনুষ্ঠানে সমবেত কণ্ঠে গান গাইব, এই বাক্যটিতে কর্তা কোনটি? কর্তা কোনটি এটা কিভাবে বুঝবো? এটা আমরা বাক্যের গঠন পড়লে বুঝবো, যে কর্তা কর্ম ক্রিয়া এটা কোনটার পরে কোনটা বসে। এটা কেন বসে? এটা হচ্ছে আসক্তি, এটাকে বলে আসক্তি, মানে কোনটার পরে কোনটা বসবে ঠিকঠাক মতো। এই আসক্তির ঠিক মতো আছে কিনা এটা দেখলে বোঝা যায়। তারপর বাক্যের কয়টি অংশ থাকে? বাক্যের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তাহলে আমার কর্তা কর্ম ক্রিয়া, তারপর উদ্দেশ্য বিধেয় এগুলোও জানতে হবে। তার মানে আমার বাক্যের গঠনটা জানতে হবে। বাক্যের গঠন, বাক্যের গঠন। তারপরে কর্তা ক্রিয়া। আচ্ছা তারপর আসে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যের শ্রেণী বিভাগ থেকে যৌগিক বাক্য কোনটা? প্রধানত তোমার যৌগিক বাক্য খুব ভালো মতো বুঝতে হবে, মিশ্র বাক্য খুব ভালো মতো বুঝতে হবে। সরল বাক্য তো ইজি, সরল বাক্য দেখলে বোঝা যায়। প্রধানত আমাদের যৌগিক বাক্যটা ভালো মতো বুঝতে হবে। যৌগিক এবং মিশ্র বাক্য, যৌগিক বাক্য দেখে চিনতে হবে যে কোনটা যৌগিক বাক্য। অপশনে থাকলে অপশন, একটা প্রশ্নে যদি একটা সব বাক্য দিয়ে বলে এটা যৌগিক নাকি মিশ্র বাক্য, এটা বুঝতে হবে। কারণ সরল বাক্য তো সহজেই বোঝা যায়, একটা কর্তা এবং একটা ক্রিয়া থাকে। যৌগিক ও মিশ্র বাক্য এটা গুরুত্বপূর্ণ, এটা আমি 2 স্টার দিচ্ছি। তারপরে দেখো কি আছে, কর্তা ক্রিয়ার আগে বসে, এর উদাহরণ
কোনটি? কর্তা কর্তা ক্রিয়া কোনটা আমরা কিভাবে বুঝবো? আমরা যখন বাক্যের গঠন পড়বো তখন আমরা বুঝবো যে কর্তা কোনটা, বাক্যে ক্রিয়া কোনটা, তারপরে কর্তা কর্ম ক্রিয়া কর্ম কোনটা সব বুঝবো। যেমন ফুল ফুটেছে, এটা কোন বাক্য? এটা সরল। ফুল হচ্ছে কর্ম, একটা কর্ম এবং একটা ক্রিয়া, একটা কর্ম একটা ক্রিয়া থাকলে সেটাই সরল বাক্য। তারপরে জটিল বাক্য, তারপর বাক্যের একক, বাক্যের এককটা গুরুত্বপূর্ণ। বাক্যের একককে বলা হয় শব্দ, এটা মনে রাখতে হবে। বাক্যের একক হচ্ছে শব্দ, এটা গুরুত্বপূর্ণ যে বাক্যের একক হচ্ছে শব্দ। একটি সার্থক বাক্যের কয়টি গুণ, বাক্যের গুণ, তারপর বাক্যের গুণ এবং বাক্যের মোটামুটি মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য, এই দুইটা পড়লে তোমরা আশা করা যায় এখান থেকে ভালো প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর এই প্রশ্নটা দেখো, যিনি সৎ পথে চলেন তিনি সুখী হন, বাক্যের কোন অংশটি প্রধান খণ্ডবাক্যের উদাহরণ? তোমাদের প্রধান খণ্ডবাক্য কিভাবে বুঝবে? যখন দেখবে যে যেইটা আরেকটা খণ্ডবাক্য ছাড়া একাই চলতে পারে, একাই অর্থ প্রকাশ করতে পারে, সেটাই হচ্ছে প্রধান খণ্ডবাক্য, এবং আরেকটা যেটা থাকবে সেটা অপ্রধান। যেমন যদি বলি যে যিনি সৎ পথে চলেন, এই অংশটা যদি আমি এমনি কথা বলার সময় ব্যবহার করি, যিনি সৎ পথে চলেন, এটা কিন্তু কোনো বাক্য না, এটা কিন্তু একটা অসমাপ্ত বাক্য। এটার বাকি অংশটুকু আগে বলতে হবে, তারপরে এটা সম্পূর্ণ হবে। কিন্তু আমি যদি বলি তিনি সুখী হন, তিনি সুখী হন যদি বলি, এটা একটা অর্থ প্রকাশ করে, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এটার অন্য কোনো বাক্যের সাহায্য প্রয়োজন হয় না। যদি এমনি বলি যে তিনি সুখী হন, তাহলে তার মানে আমরা বুঝতে পারছি যে তিনি সুখী হন এটাই হচ্ছে প্রধান, কারণ এটার আর কোনো বাক্যাংশের কোনো সাহায্য প্রয়োজন হচ্ছে না অর্থ প্রকাশের জন্য, এবং একাই অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু যিনি সৎপথে চলেন, তারপরে মানুষের আরও জানতে ইচ্ছা করবে যে পরের অংশটুকু কি, মানে আকাঙ্ক্ষা তৈরি হবে, তার মানে এটা প্রধান হতে পারে না, এইটা প্রধান। তো প্রধান এবং অপ্রধান বাক্য বুঝতে হবে। তারপর আছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নে আমরা কয়েকটা বিরাম চিহ্ন খুব ভালো মতো পড়বো, যেগুলো হচ্ছে পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তার মধ্যে আছে তার বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন বিরাম চিহ্নে 1 নম্বরে দিব দাড়ি। দাড়ি ভালো মতো জানতে হবে, কমা, তারপরে ঊর্ধ্ব কমা, উদ্ধৃতি, উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি, উদ্ধৃতি চিহ্ন, এবং 1 সেকেন্ড এবং 1 সেকেন্ড যে সকল বিরাম চিহ্ন 1 সেকেন্ড সময় নেয়, সেই সকল বিরাম চিহ্নগুলো ভালো মতো পড়তে হয়। 1 সেকেন্ড যুক্ত বিরাম চিহ্ন এবং যেগুলোতে থামতে হয় না, যে বিরাম চিহ্নে থামতে হয় না, বিরতিহীন, আচ্ছা বিরতিহীন লিখি, বিরতিহীন বিরাম চিহ্ন, যেগুলো বিরতিহীন সেগুলো ভালো মতো পড়তে হবে। বিরতিহীন বিরাম চিহ্ন। কয়েকটা প্রশ্ন দেখি আমরা, বিরাম চিহ্ন থেকে এসেছে। ঊর্ধ্বকমার অপর নাম, ঊর্ধ্বকমার অপর নাম হচ্ছে লোপ চিহ্ন। তারপর মধ্যবর্তী পদের একটি বর্ণের উপর কোন চিহ্ন বসে? ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা থেকে কিন্তু প্রশ্ন আসে, কমা থেকেও আসে। বাক্যের শেষে দাড়ির পরে কতবার থেমে পরের বাক্য পড়তে হয়? দাড়ির পরে 1 সেকেন্ড থামতে হয়, তার মানে আমাদের 1 সেকেন্ড যুক্ত যে ইম্পর্টেন্ট বিরাম চিহ্নগুলো সেগুলো একটু পড়তে হবে। তারপর বিরাম চিহ্ন থেকে আছে বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন? দাড়ি। দাড়ির কাজটা জানতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই প্রশ্নটা, এটা ভালো মতো জেনে যাবে যে বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন, তার আগে জ্যোতিচিহ্নের প্রচলন ছিল না। কোন চিহ্নটির বিরতিকালের পরিমাণ 1 সেকেন্ড? দাড়ির বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। তারপর জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি খণ্ডবাক্যের পরে বিরাম চিহ্ন বসে কমা। দাড়ি এবং কমা ভালো মতো পড়তে হবে, এবং 1 সেকেন্ড যুক্ত যে সকল বিরাম চিহ্ন এগুলো মুখস্থ করতে হবে, এবং যেগুলোর কোনো বিরতি নাই সেগুলোও ভালো মতো পড়তে হবে।
তারপর দেখো স্পেশাল কিছু ওই যে চিহ্ন আছে, ধাতু দ্যোতক চিহ্ন। ধাতু আমরা তো পড়েছি যখন প্রকৃতি প্রত্যয় পড়েছি, তখন আমরা শিখেছি যে ধাতু থাকলে এই চিহ্নটা দিতে হয়, এবং এই চিহ্ন দেখলেই বোঝা যায় যে আসলে এটা ধাতু। পরের চ্যাপ্টার হচ্ছে বানান। বানান থেকে কি কি পড়তে হবে? প্রথমে আমরা বানানের ইতিহাস পড়ব, বাংলা বানানের ইতিহাস। বাংলা বানান প্রণয়ন করেছেন কে, কত সালে, কোন প্রতিষ্ঠান। যেমন আমাদের প্রথমে প্রশ্নটা দেওয়া আছে, বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করেন? বাংলা একাডেমি। এটা ভালো মতো জেনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ তথ্য। তারপর কোন শুদ্ধ এবং অশুদ্ধ বানান শিখতে হবে, যে শুদ্ধ বানান কোনটা দেখে বুঝতে হবে যে অশুদ্ধ বানান কোনটা। আমাদের একটা ব্যাপার আছে, আমরা কোনো চারটা অপশনের দিকে তাকালে মানে যেটা অশুদ্ধ সেটা একটু দেখলে বোঝা যায় যে এটার মধ্যে কিছু একটা ঝামেলা আছে, তখন আমরা দাগায় দিয়ে চলে আসি। তো এটা আসলে মাঝে মাঝে ভুল হয়, আবার ঠিক হয়, বেশিরভাগ সময় ঠিকই হয়, কিন্তু মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। শিওর হয়ে দাগানোটাই সবচেয়ে ভালো। যেমন এখানে বলেছে নিচের কোন বানানটি অশুদ্ধ, এখানে কিন্তু এই তিনটাতেই মূর্ধন্য হবে, কিন্তু ধরনে দন্তন্য হবে। এটা দেখো একটু কনফিউজিং, এটা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবে না যে কোনটা উত্তর হবে। তাই নত্যবিধান সত্যবিধান ভালোমতো জানতে হবে। এই শুদ্ধ অশুদ্ধ কিন্তু দেখবা মূর্ধন্য আর মূর্ধন্য স থেকেই বেশি দিবে, যার কারণে তোমার নত্য এবং সত্যবিধান ভালোমতো পড়তে হবে। বানান। বানান থেকে আমরা পড়ব প্রথমেই বানানের ইতিহাস। ইতিহাস বলতে কয়েকটা জাস্ট ইনফরমেশন পড়তে হবে, ওই যে কত সালে এবং কোন প্রতিষ্ঠান এগুলা। তারপর পড়তে হবে নত্যবিধান, নত্য মূর্ধন্য, নত্যবিধান। তারপর পড়তে হবে সত্যবিধান। আচ্ছা, নত্যবিধান সত্যবিধান। তারপরে আমরা যেটা পড়বো, দেখো এখানে একটা সাল বলেছে, বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কত সালে বাংলা বানানের একটা নীতিমালা প্রণয়ন করেন? এই সালটা এবং প্রতিষ্ঠানের নামটা জেনে রাখা জরুরি। এটা হচ্ছে 1988 সাল। সংস্কৃত ভাষা থেকে যে শব্দ সরাসরি বাংলা এসেছে সেগুলোকে কি বলা হয়? তৎসম শব্দ। তারপর বাংলা বানানের নিয়ম জানা প্রয়োজন কেন? এটা গুরুত্বপূর্ণ, বাংলা বানানের নিয়ম জানার প্রয়োজনীয়তা, এটা জানতে হবে। কিন্তু এটা তোমরা পরীক্ষায় প্রশ্ন দেখলে পেয়ে যাবে, কারণ এটা প্রশ্নটা সহজ থাকে। যেমন পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য এটা তো হবে না, শুদ্ধ ভাষায় কবিতা লেখার জন্য এটাও না, নিয়ম রক্ষার জন্য, ভাষা সামগ্রীর শৃঙ্খলা রক্ষার জন্য, এটা বেশি সুন্দর শোনা যাচ্ছে, তাই এটা হবে উত্তর। কিন্তু তারপরেও তোমরা নিয়মগুলো ভালো মতো পড়বে, যে বাংলা বানান কেন আমাদের শিখতে হবে। তারপর তারপর আমাদের উৎসগুলো জানতে হবে, শব্দের উৎস, যে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি, এই শব্দগুলো ভালো মতো জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা 4-এ কি জানবো? উৎস, শব্দের উৎস। শব্দের উৎস, তার মধ্যে এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ইতিহাসটাও জেনে রাখতে হবে ভালো মতো। অনার্য জাতির ভাষা থেকে দেশি বিদেশি, এই 5টা ভালো মতো পড়তে হবে। দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব এবং অর্ধ তৎসম, এটা ভালো মতো জানতে হবে। তারপর যেটা পড়তে হবে, দেখো নত্যবিধান সত্যবিধান থেকে অনেক প্রশ্ন আসছে, এবং এই স্লাইডটা যখন তোমাদের দিয়ে দেওয়া হবে তখন তোমরা এই প্রশ্নগুলো থেকে প্র্যাকটিস করবে, এবং তার পাশাপাশি যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশন অনুযায়ী তোমরা পড়ার চেষ্টা করবে। দেখো একটা প্রশ্ন দেখি, নিচের কোন বানানটি নত্যবিধানের নিয়মে হয়েছে? দেখো এটা কিন্তু দন্তন্য, এটাও দন্তন্য। আমরা জানি কি ট বর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য হয়। কণ্টক, এখানে দেখো মূর্ধন্য হয়েছে। আবার এখানে আছে হান্ট, এটাতেও কিন্তু মূর্ধন্য আছে, কিন্তু এটা কেন হয়নি? কারণ হান্ট একটা ইংরেজি শব্দ, এবং ইংরেজি শব্দতে মূর্ধন্য ব্যবহার হয় না, মূর্ধন্যও ব্যবহার হয় না, মূর্ধন্য স ব্যবহার হয় না। ইংরেজি এবং বিদেশি সব ধরনের ভাষাতে দন্তন্য এবং দন্ত স ব্যবহার হয়, এই জিনিসটা মাথায় রাখবে। তারপর মেইনলি যে সকল বানান আসছে সব নত্য এবং সত্যবিধান থেকেই মূলত আসছে, তাই নত্য এবং সত্যবিধান খুব ভালো মতো শিখতে হবে। তারপরে আমরা দেখব শব্দার্থ অংশের।
শব্দার্থ অংশে আমাদের কি কি পড়তে হবে? শব্দার্থ অংশে দুই ধরনের বিষয় থাকতে পারে। একটা হচ্ছে যে শব্দের আসল অর্থ, মানে শব্দটা কোনো একটা বাক্যে ব্যবহার হলে সেটার আসল অর্থটা কি, মানে ওই শব্দ দ্বারা আসলে কি বোঝায় সেটা একটা, এবং আসল অর্থটা কি, একটাকে বলা হয় শব্দার্থ, একটাকে বলা হয় ভাবার্থ। যেমন এখানে প্রথমটা দেখো, অর্থ অনর্থের মূল। এখানে অর্থ কি প্রকাশ পেয়েছে? অর্থ প্রকাশ পেয়েছে টাকা করি। অর্থ মানে টাকা করি, কিন্তু অর্থ মানে কিন্তু মিনিং বুঝায়, কোনো কিছুর মানে বুঝায়, কিন্তু এখানে কিন্তু মানেটা বুঝায়নি, এখানে অর্থ বলতে টাকা করি বুঝিয়েছে। তাহলে আমাদের শব্দের একটা ভাবার্থ পড়তে হবে, প্লাস তার সাথে একটা আসল অর্থটা পড়তে হবে, তার সাথে ভাবার্থ মানে কোন অর্থে বাক্যে ব্যবহৃত হয়েছে সেটা জানতে হবে। এই যে ঘুম থেকে ওঠার চেয়ে পর্বতে ওঠা খুবই কষ্টকর। ঘুম থেকে ওঠা আর পর্বতে ওঠা কিন্তু এক জিনিস না। ঘুম থেকে ওঠা মানে ওঠা, ঘুম থেকে উঠে পড়া, জাগা, ঘুম থেকে জাগা, এবং পর্বতে ওঠা মানে আরোহণ করা, পর্বতে আরোহণ করা, এই জিনিসগুলো বুঝতে হবে। তারপর এখানে তার মানে কোনো শব্দের মানে আগে ভালো মতো জানতে হবে। আচ্ছা, আমরা তাহলে কি পড়ব শব্দার্থ থেকে? শব্দার্থ শব্দার্থ থেকে আমরা শিখব কোনো শব্দের আসল মানে, আসল মিনিং বা আসল অর্থ, আসল মানে, এবং ভাবার্থ বা বাক্যে কি অর্থে ব্যবহার হয়েছে। এটা বুঝতে হবে আগে। আরেকটা জিনিস করবে, বইয়ে যে সকল উদাহরণ দেওয়া আছে সেগুলো খুব ভালো মতো পড়তে হবে। এটা আমি বেশি রেকমেন্ড করি যে বইয়ের অর্থগুলো ভালো মতো পড়তে হবে। বইয়ে দেওয়া উদাহরণ মাস্ট পড়তে হবে অবশ্যই। এটা আমি 2 স্টার দিব, এটা খুব ভালো মতো পড়তে হবে। তারপর দেখো এখানে একটা বলেছে, তার গা ভর্তি লোম দেখে আমার গা কেঁপে উঠলো। এখানে কিন্তু দুইটা গা দেয়া। প্রশ্নে কোনটা চেয়েছে? এখানে শেষের গা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে। প্রশ্ন খুবই ঠান্ডা মাথায় ভালো মতো পড়তে হবে, কারণ তুমি যদি শেষেরটা না, সরি কই গেল, তুমি যদি শেষের গাটা না ধরে প্রথম গাটা ধরো তাহলে কিন্তু তোমার উত্তর ভুল হয়ে যাবে। পরীক্ষায় অনেক সময় কি হয়, আমরা তাড়াহুড়া করতে গিয়ে ভালো মতো প্রশ্ন পড়ি না, তার ফলে যেটা হয় আমরা কিন্তু জানা জিনিসও ভুল করে দিয়ে আসি। এই যে ধরো তুমি এটা জানো, কিন্তু তুমি শেষের অংশটুকু ভালো মতো দেখলে না। শেষে যে ভালো মতো বলেছে যে এখানে শেষের গা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে, তুমি সেটা না দেখেই প্রথম গায়ের অর্থ লিখে দিয়ে আসছো, তখন কিন্তু তোমার 1 নাম্বার শেষ। তাই ভালো মতো প্রশ্ন বুঝতে হবে। যেমন প্রথম গা বলতে বোঝানো হয়েছে শরীর, এবং পরে যে গাটা বোঝানো হয়েছে যে দেখে আমার গা কেঁপে উঠলো, এটা বলতে গা কেঁপে উঠলো বলতে বোঝানো হয়েছে ভয় পাওয়া, যে সে ভয় পেয়ে গেছে, শিউরে ওঠা। তারপর দেখো এখানে অঙ্ক শেষ করে সোহেল টাকার অঙ্ক লিখতে ভুলে গেছে। প্রথম অঙ্ক বলতে গণিত বোঝানো হয়েছে, যেটা আমরা করি ম্যাথ, এবং তারপর বোঝানো হয়েছে সোহেল টাকার অঙ্ক বলতে সংখ্যা লিখতে ভুলে গেছে। তাই দুইটা কিন্তু আলাদা, ভালো মতো পড়তে হবে, এবং একই রকম দেখতে যে শব্দগুলো রয়েছে সেগুলোর মিনিং আলাদা করতে হবে, জানতে হবে যে আর কি কি অর্থে বসতে পারে। যেমন অর্থ মানে হচ্ছে মিনিং, কোনো কিছুর মানে, আবার অর্থ মানে আছে টাকা। তো এগুলো ভালো মতো শিখতে হবে। এরপর আমরা দেখব বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দের মধ্যে যেগুলো সবচেয়ে সহজ, যেমন ওঠা নামা, তারপর যাওয়া আসা, এই জিনিসগুলোর চেয়ে যেগুলো একটু কঠিন শব্দ, যেগুলো একটু নতুন মানে একটু শক্ত টাইপের, একটু কঠিনই লাগছে, সেই শব্দগুলো ভালো মতো পড়তে হবে। যেমন ধরো বন্ধুর এই শব্দটা কিন্তু খুব একটা আমরা ব্যবহার করি না ভাষার মধ্যে, বা একটু কঠিন টাইপের, এইটার মানে ভালো মতো জানতে হবে। তার মানে বই খুলে আগে দেখতে হবে যে কোন কোন শব্দগুলো সাধারণত খুব বেশি ব্যবহার হয় না এবং একটু কঠিন, সেই শব্দগুলোই ভালো মতো পড়তে হবে। বন্ধুরের বিপরীত শব্দ মসৃণ। বন্ধুর মানে হচ্ছে উঁচু নিচু। তারপর আছে পুরস্কার কি হবে? তিরস্কার। তারপর এখানে দেখো ভূত
এই এই দেখো, এটা একটা খুবই ভূত দেখে মনে হতে পারে কি, ভূত মানে মনে হয় ভূত, মানে ভূত পেতনি সেই ভূত, কিন্তু ভূত মানে আসলে অতীত, এবং ভূতের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। ভূত বলতে বোঝানো হয় যা পার হয়ে গেছে, যা হয়ে গেছে, সেটাকে বলা হয় ভূত বা ভূত। বলে না অভূতপূর্ব, মানে যেটা আগে কখনো দেখা যায়নি, অভূতপূর্ব। তো ভূত মানে হচ্ছে অতীত। তারপর বানানো খেয়াল করতে হবে, যেমন নিশ্চেষ্ট, এটাতে যদি তালব্য দন্তস্ব থাকে, দুইটা অপশন থাকে, একটাতে দন্তস্ব একটা তালব্য, তোমার বুঝতে হবে যে কোনটা হবে, তাই ভালো মতো বানান শিখতে হবে। তারপর দেখো প্রসারণ, প্রসারণ মানে বেড়ে যাওয়া, এবং এটার বিপরীত শব্দ হচ্ছে আকুঞ্চন, মানে সংকুচিত হয়ে আসা। তো এরকম যে কয়েকটা একটু কঠিন আছে, যেগুলোর উত্তর আসলে মানে সহজে পারা যায় না, সেইগুলো একটু ভালো মতো পড়তে হবে। বই দেখে তোমরা যেগুলো নিজের কাছে কঠিন মনে হয়, তোমরা একটা কাজ করবে, বইয়ের এক পাশে একটা বিপরীত শব্দের লাইন থাকে এবং আরেক পাশে সেই শব্দের বিপরীত শব্দটা দেয়া থাকে। তোমরা যেটা করবে, এক পাশে এভাবে কোনো বই বা হাত দিয়ে ঢেকে রাখবে, তারপর নিজেরা ট্রাই করবে কোনো শব্দের বিপরীত শব্দটা তোমরা পারছো কিনা। না পারলে তখন দেখে নিয়ে সাথে সাথে মুখস্থ করে নিবে, আর যেটা পারবে সেটা তো পারবে, কিন্তু যেটা পারবে না সেটা সাথে সাথে মুখস্থ করে ফেলবে, এবং 5 বার মুখস্থ করবে, 3 বার লিখবে, মানে 5 বার মুখে বলবে এবং 3 বার লিখবে, তাহলে দেখবে তোমাদের হয়ে যাবে। এই ট্রিকটা ফলো করে কিন্তু আমিও পড়াশোনা করেছি, যার কারণে দেখা যেত যে বিপরীত শব্দে আমি অনেক তুখর ছিলাম, মানে আমার অনেক ভালো লাগতো বিপরীত শব্দ পড়তে, মানে এমন একটাও নাই যেটা দিয়ে আমাকে আটকানো যেত। যার কারণে এই শব্দগুলো কিন্তু এইভাবে তোমরা পড়তে পারো। ক্লাস 6-7 থাকতে আমিও এটা করতাম। তারপর হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কি, একই রকম উচ্চারণ কিন্তু অর্থ ভিন্ন, এই শব্দগুলো ভালো মতো শিখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। দেখো এখানে বলেছে কি, লক্ষ টাকা রোজগার করাই আমার লক্ষ্য, এখানে লক্ষ্য ও লক্ষ্য দুইটা কিন্তু আলাদা, একটাতে জফলা আছে একটাতে নাই। যদি এরকম বাক্য দিয়ে দেয় তাহলে তো ইজিলি বোঝা যাবে। যদি বলে যে লক্ষ টাকা, তার মানে হচ্ছে এখানে লাখ টাকা, এবং তারপরটা হচ্ছে কি, রোজগার করাই আমার লক্ষ্য, লক্ষ্য মানে কি কারো উদ্দেশ্য, তাহলে এই দুইটাকে বলা হবে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। আগে জানতে হবে সমচ্চারিত ভিন্নার্থক শব্দটা আসলে কি। সমচ্চারিত মানে সম উচ্চারিত, মানে একই রকম উচ্চারণ। ভিন্নার্থক মানে কি, ভিন্ন অর্থ। একই রকম উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ। যেমন কুল, কুল মানে কি নদীর কুল, একটা হতে পারে নদীর তীর, এবং আরেকটা হতে পারে ফল, কুল বড়ই কুল, তো এরকম। তারপর অংশ, অংশের সমচ্চারিত দেখো, এটাও অংশ এটাও অংশ, কিন্তু এটা মানে হচ্ছে, অংশ মানে কি হাঁস, আর এই অংশ মানে কি, অংশ মানে কোনো একটা অংশ। তারপরে যে গা থেকে ফিরে তার গা খারাপ করলো, এখানে কিন্তু চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দুটা হচ্ছে গ্রাম, আর যেটা চন্দ্রবিন্দু ছাড়া সেটা মানে হচ্ছে শরীর। এখানে গা শব্দের অর্থ চেয়েছে, তাহলে চন্দ্রবিন্দুটার চেয়েছে। তো এই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে। এরপর আছে বাক্য সংকোচন। বাক্য সংকোচনের ক্ষেত্রে যেটা করবে, তোমরা বানান ভালো মতো পড়বে। যেমন ধরো, যিনি বক্তৃতা, যিনি বক্তৃতা দিতে পটু বা দানে পটু, তাকে কি বলা হয়, বাগ্মী। বাগ্মী বানান কিন্তু এখানে ভুল আছে, কিন্তু এরকম বাগ্মী বানান যদি চারটা অপশনে যদি বাগ্মী দেওয়া থাকে এবং চারটার মধ্যে 3টা ভুল বানান একটা সঠিক বানান, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সঠিক বানানটা চুজ করতে হবে। এবং এটা কিভাবে করবে, এটা যখন পড়বে, যে বানানগুলো একটু কঠিন, যেটা একটু প্যাঁচালো, সেটা লিখবে সাথে সাথে পড়ার সময়, তাহলে যেটা হবে, তোমার বানানটা মুখস্থ হয়ে যাবে। যেমন ইতিহাস বেত্তা, এখন এখানে যদি তয় ত না দিয়ে তয় জফলা আকার থাকতো, তাহলে তো এটা উত্তর হতো না। ধরো এখানে তয় জফলা আকার আছে আর এখানে হচ্ছে তয় তয় আকার আছে, তখন তোমার উত্তর কি হতো, তয় তয় আকার হতো। তাই এই জিনিসগুলো পড়ার সময় খেয়াল করবে, বানানগুলো। তারপর বাগধারা। বাগধারা তো পড়তে অনেক মজা, আমার অনেক ফান হতো ছোটবেলায় যখন আমি বাগধারা পড়তাম, আমার মানে সহজেই মনে থাকতো। কই মাছের প্রাণ, কই মাছের প্রাণ কেন বলা হয় বলতো, কারণ কই মাছ সহজে মরে না, এর জন্য কই মাছের প্রাণ বলতে বোঝায় এমন জিনিস যা সহজে মরে না। তারপর শকুনি মামা, শকুনি মামা হচ্ছে মহাভারতের একটা চরিত্র, যেই মামাটা একটা শয়তান ছিল আর কি, মানে সে তার ভাগ্নেদের সাথে সবসময় বিশ্বাসঘাতকতা করে এসেছিল, যার কারণে তাকে বলা হয় কুচক্রী লোক। কুচক্রী লোক বলতে বোঝানো হয়, মানে শকুনি মামা যখন কাউকে বলা হয়, তার মানে এটা বোঝানো হয় যে ওই লোকটা আসলে ষড়যন্ত্রকারী বা কুচক্রী লোক। তো এইভাবে যদি তুমি ভেতরের অর্থগুলো পড়ে পড়ে যে ঘটনাগুলো এটা যদি জেনে পড়ো, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। চাইলে তুমি গুগলে সার্চ করে এটার আসল কাহিনী জানতে পারো। প্রত্যেকটা বাগধারারই কিন্তু একটা আসল কাহিনী থাকে, যেটার কারণে ওটার বাগধারা হয়েছে। যেমন বা হাতের কাজ, ঘুষ খাওয়া। সাধারণত ঘুষের বিষয়টা মানুষ
বা হাত দিয়ে করে, কারণ টেবিলের নিচ দিয়ে করে। ঘুষ তো আর সবার সামনে দেখায় কেউ কাউকে দেয় না, টেবিলের নিচ দিয়ে দেয় এবং এটা বাম হাত দিয়ে দেয়, যার কারণে এটাকে বলা হয় বাম হাতের কাজ বা অপকর্ম এক ধরনের, সেটা দিয়ে বোঝানো হয় ঘুষ খাওয়া। এসপার ওসপার আমরা বলি না, হয় এসপার নয় ওসপার, মানে যে কোনো একটা পর্যায়ে আসা, হয় এপারে আসা নয় ওপারে আসা, মাঝামাঝি ঝুলে না থাকা, মানে কোনো কিছুর মীমাংসা হওয়া। তো এইভাবে তোমরা সবগুলো জেনে জেনে পড়বে, ভালোমতোভাবে পড়বে। এরপর আমরা রচনামূলকটা দেখব। আচ্ছা, সারাংশ এবং সারমর্ম। সারাংশ মানে কি? কোনো বড় একটা গল্পের অংশ বা কবিতার অংশ দেয়া থাকবে, সেই অংশ থেকে তোমার মূল কথাটুকু লিখতে হবে। তো এইটা অবশ্যই 3 লাইনের বেশি যাওয়া উচিত না, হায়েস্ট 3.5 লাইন, এর বেশি যাওয়া উচিত না। যেমন দেখো এখানে কিন্তু 3 লাইনের মধ্যে শেষ করা হয়েছে, এবং এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ে শাবল গাইতি চাগায় ভাঙ্গিল যারা পাহাড়। পুরাটা বাকিটা তো তোমরা জানোই যে এটা মূলত শ্রমের মর্যাদা নিয়ে লেখা। তো তোমরা যেটা করতে পারো, এই যে 3 লাইন, এই 3 লাইন তোমরা মুখস্থ করে ফেলা আসলে অনেকগুলো পড়তে হয়, তো এতগুলো মুখস্থ করলে মাথায় থাকে না। তো তোমরা যেটা করতে পারো, মেইন কিছু কিওয়ার্ড মাথায় রাখতে পারো, মূল যে কয়েকটা শব্দ সেগুলো মাথায় রাখলে যেটা হবে যে তুমি যখন পরীক্ষায় লিখতে বসবে, ওই কয়েকটা কিওয়ার্ড মাথায় আনলে নিজের মতো করে সুন্দর করে লিখতে পারবে। আর কয়েকটা ইম্পর্টেন্ট রয়েছে যে কয়েকটা খুব ভালো মতো পড়তে হবে, মানে মুখস্থ করতে পারলে মুখস্থ করে ফেলবে, কারণ এই কয়েকটাই ঘুরে ফিরে এই কয়েকটা থেকেই কিন্তু প্রশ্ন আসে, এবং বাকিগুলো থেকে তুমি ওরকম কিওয়ার্ড মনে রেখে পরে পরীক্ষায় বসতে পারো। যেমন এখানে শ্রমজীবী মানুষের দান, এই যে এখানে একটা ধরো কিওয়ার্ড হচ্ছে শ্রমজীবী মানুষের দান নিয়ে এই লেখাটা, এবং তাদের নিরলস সেবা এবং শ্রমের কারণে আমরা সুখী জীবনযাপন করি, তাদের এই শ্রমের মূল্য আমরা দেই না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর তাদের দুঃখ বেদনা অনুভব করতে চাই না, প্রকৃতপক্ষে তারাই সভ্যতা অগ্রযাত্রার, এই যে এই কথাগুলো মনে রাখতে হবে, সভ্যতার অগ্রযাত্রার কারিগর। এরকম কয়েকটা কথা যদি তুমি মাথায় রাখো, তাহলে যেটা হবে পরীক্ষায় হয়তো তোমার পরীক্ষার জন্য তোমার 15-20টা এতগুলো মানে একদম মুখস্থ করে যাওয়া লাগবে না। তুমি 5টা ইম্পর্টেন্ট, যে কয়েকটা 5টা ইম্পর্টেন্ট, সেই 5টা খুব ভালো মতো পড়বে, বাকি 10টা যেটা থাকবে ওইটা এরকম কিওয়ার্ড দিয়ে দিয়ে মনে রাখবে। এই যে পরিশ্রমী মানুষ শ্রদ্ধার পাত্র, তারা যে শ্রদ্ধার পাত্র, এটা মনে রাখতে হবে। তো এরকম কয়েকটা কিওয়ার্ড মাথায় রাখা কিন্তু খুব কঠিন কিছু না, এরকম কয়েকটা কিওয়ার্ড মুখস্থ করলে পরীক্ষায় তুমি সুন্দর করে নিজের ভাষায় লিখতে পারবে। তারপর দেখো, তারপরটা হচ্ছে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। তাহলে এটা হচ্ছে বিপদে, মানে এখানে ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে কি নিয়ে, যে যাতে সৃষ্টিকর্তা বল দেয়, শক্তি দেয়, যাতে বিপদকে মোকাবেলা করা যায়। তো এইটা নিয়ে মূলত এই পুরা সারাংশটা। তো সারমর্মটা হবে, সারাংশ সাধারণত যে আমরা সারাংশ কোনটাকে বলি, কোনো রচনা থাকলে সেইটার যে মূল কথাটা লেখা সেটা হচ্ছে সারাংশ, আর কবিতার অংশকে আমরা বলি সারমর্ম। কবি সৃষ্টিকর্তার কাছে অনুগ্রহ প্রার্থনা করেন না, চেষ্টা করবে তোমরা কবিতা থেকে লেখার, তাহলে হচ্ছে যেটা হয় যে কবিতা থেকে অনেক সুন্দর করে আসলে লেখা যায়। এমনিতে যদি কবিতা থেকে কমন না পড়ে, তখন তুমি চাইলে রচনা থেকে লিখতে পারো। সৃষ্টিকর্তার কাছে অনুগ্রহ প্রার্থনা করেন না, কবি কামনা করেন তার উপর অর্পিত দায়িত্ব যেন তিনি যথাযথভাবে পালন করতে পারেন। দেখো একদম সহজ ভাষায়, খুব পেঁচানো যাবে না, একদম সহজ ভাষায় তুমি মূল কথাটাই জাস্ট 3 লাইনে লিখে দেবে। এরপরে আছে সময় ও স্রোত নিয়ে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সময় স্রোত, এখান থেকেও প্রশ্ন আসে। তো এই যে কয়েকটা সাজেশন এখানে দেওয়া আছে, চেষ্টা করবে এই কয়েকটা খুব ভালো মতো পড়তে, এবং বাকিগুলার থেকে ওইভাবে কিওয়ার্ড নিয়ে লিখতে। তারপর আছে অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি তা বলতে চাইনি, এটা হচ্ছে সারাংশ। হ্যাঁ, এটা হচ্ছে পরোপকার নিয়ে, আরেকজনের উপকার, সেটা কিভাবে, মানে সেটা কেন করা উচিত আমাদের, সেই বিষয়টা নিয়ে। তো এই মেইন থিমটা যদি মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তুমি 3 লাইন খুব সুন্দর করে লিখতে পারো। এখানে খুব একটা টিচাররা নাম্বার কাটে না, একদম না লিখলে আসলে খুব একটা মার্ক কাটে না, এখানে সবাইকেই মোটামুটি 5-এ 5 বা 5-এ 4 এরকম নাম্বার দিয়ে থাকে, যদি না সেই টিচারের
অন্য কোনো সমস্যা থাকে তাহলে এখানে নাম্বার দেওয়ারই কথা। তারপর দেখো অভাব নিয়ে বলা হয়েছে যে অভাব আছে বলেই জগৎ বৈচিত্র্য, মানে অভাবের গুরুত্ব নিয়ে লেখা। এইটাও খুব ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে অনেক সুন্দর করে সারাংশ দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা পড়তে পারো, বইয়েরটাও পড়তে পারো তোমাদের ইচ্ছা, এবং নিজের মতো করেও বানিয়ে লিখতে পারো, সেটাও তোমাদের ইচ্ছা। সারাংশ সারমর্ম নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নাই, এত মাথা ব্যথা প্রেশারের কিছু নাই, এটা খুবই ইজি একটা জিনিস। আমাদের ভাব সম্প্রসারণটা ভালো মতো লিখতে হবে। ভাব সম্প্রসারণ যেহেতু অনেক বড় লিখতে হয় এবং এখানে মার্ক কাটার একটা চান্স থাকে, তাই এটা খুব ভালো মতো শিখতে হবে। প্রথমেই দেখো সাধারণত ভাব সম্প্রসারণ একটা লাইন দেওয়া থাকে, সেই লাইনটা থেকে পুরা মানে ওই লাইনটার মধ্যে ওই একটা বাক্যের মধ্যে অনেক ভাব থাকে, অনেক অর্থ থাকে ওটার মধ্যে, এবং সেই প্রত্যেকটা অর্থ ভালো মতো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। যেমন প্রথমটা যদি দেখি, লাইব্রেরি হচ্ছে জ্ঞানের আধার। একটি জাতির রুচির পরিশুদ্ধ জ্ঞানের গভীরতা ও সভ্যতার অগ্রগমন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় ওই জাতির লাইব্রেরির মাধ্যমে। তাহলে আমাদেরকে আগে ব্যাখ্যা করতে হবে লাইব্রেরি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, তারপর দেখাতে হবে জ্ঞানের আধার বলতে আসলে কি বোঝায়। জ্ঞানের আধার মানে লাইব্রেরি জ্ঞান ধারণ করে, লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ধারক, এই জিনিসটা। এবং তারপর জাতির রুচির পরিশুদ্ধ জ্ঞানের গভীরতা বলতে কি বোঝানো হয়েছে। এরকম আস্তে আস্তে যখন প্রত্যেকটা ভাবকে তুমি আস্তে আস্তে ব্যাখ্যা করে লিখবে, তখন দেখবে তোমার ভাব সম্প্রসারণটা দাঁড় হয়ে গেছে। এবং ভাব সম্প্রসারণ চেষ্টা করবে 1.5 থেকে 2 পৃষ্ঠা বা 1 থেকে 1.5 পৃষ্ঠা লেখার। যদি তোমার এটা লেখার সাইজের উপর ডিপেন্ড করে, কারো লেখা বেশি ছোট, কারো লেখা বেশি বড়, তো চেষ্টা করবে 1-1.5 পৃষ্ঠা লেখার। এই দেখো এখানে সম্প্রসারিতভাবে প্রথমে বলেছে একটি জাতি বা দেশের সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, বিনোদন, সভ্যতা, সংস্কৃতির পরিচয়কে ধারণ করে সেই জাতের সযত্নে তৈরি লাইব্রেরি। তা প্রথম এক লাইনে কিন্তু পুরা ভাবের একটা সারমর্ম দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর আস্তে আস্তে পুরাটা ব্যাখ্যা করা হয়েছে। এখানে একটা কথা বলা আছে, একটি লাইব্রেরিতে সংরক্ষিত সাহিত্য গ্রন্থ দেখে সংশ্লিষ্ট জাতির সাহিত্য রুচি উপলব্ধি করা যায়। বিজ্ঞান গ্রন্থ দেখে জাতির বিজ্ঞান চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুভব করা যায়। তো এরকম কথা ভেতরে ঢুকাতে হবে যে কেন আসলে লাইব্রেরিকে জ্ঞানের আধার বলা হয়, সেরকম যুক্তি দেখাতে হবে। তার ফলে যেটা হবে যে তোমার ভাব সম্প্রসারণটা অনেক বেশি স্ট্রং হবে। চেষ্টা করবে কি অনেক ভাব সম্প্রসারণ রিডিং পড়ার, শুধু রিডিং পড়তে পড়তে লিখতে লিখতে তোমার মাথার মধ্যে ব্যাপারগুলো গেঁথে যাবে যে আসলে কিভাবে ভাব সম্প্রসারণ করতে হয়। এবং এত আসলে মুখস্থ করে কুলানো সম্ভব হয় না, তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো চেষ্টা করবে খুব ভালো মতো পড়ার, মুখস্থ করে পড়ার মতো। যেমন দ্বিতীয়টা আছে, পুষ্প আপনার জন্য ফোটে না। আপনার জন্য মানে নিজের জন্য পুষ্প ফোটে না, মানে এটা পরোপকার নিয়ে, যে মানুষের জন্ম হয়েছে আরেকজনের সাহায্য করার জন্য, আরেকজনের সেবা করার জন্য, এই জিনিসটা। এটার মূল ভাব হচ্ছে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করার মধ্যে মনুষ্য জীবনের সার্থকতা। প্রথমে একটা মূল ভাব লিখতে হবে, তারপর তুমি সম্প্রসারিত ভাবটা লিখবা যে সম্প্রসারিত ভাব আসলে কি, ফুল কেন কিভাবে মানুষের সেবা করে এবং ফুলকে দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। ফুলকে একটা মানব জাতির সাথে তুলনা করা হয়েছে, মানব জাতিরও উচিত ফুলের এই আদর্শকে গ্রহণ করা। এই জিনিসগুলো আস্তে আস্তে তোমাকে ব্যাখ্যা করতে হবে এবং শেষে একটা সিদ্ধান্ত দিতে পারো যে পুষ্পকে আদর্শ হিসেবে বিবেচনা করে মানব কল্যাণের ব্রত গ্রহণ করলে অনির্বচনীয় তৃপ্তি অনুভব করা সম্ভব। এখানে মানে মানুষ জাতির কি করা উচিত বা এই ভাব সম্প্রসারণ থেকে আমরা আসলে কি শিখলাম সেই জিনিসটা এক লাইনে লিখতে হবে। এবং এটা তুমি এইভাবে লিখবা না যে সুতরাং আমাদের এইটা করা উচিত, এভাবে না, এই যে এইভাবে লিখতে হবে যে পুষ্পকে আদর্শ হিসেবে বিবেচনা করে যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা এটা লাভ করব, বা আমাদের এভাবে আসলে গড়ে তোলা উচিত নিজেদের, এইভাবে সুন্দর করে লিখবা সিদ্ধান্তটা। তারপর ইটের পর ইট, মধ্যে মানুষ কীট, এটা এখন অনেক রেলিভেন্ট হয়ে গেছে, কারণ এখন এই যে দেখো এত বেশি ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের কারণে মানে দালান কোঠার অবস্থা খুবই খারাপ ঢাকার মধ্যে, যার কারণে এই যে ইটের পর ইট, মধ্যে মানুষ কীট, এটা কিন্তু এখন অনেক বেশি প্রাসঙ্গিক, এটা পরীক্ষা আসার মতো। মূল ভাব কি বলেছে, নগর সভ্যতার পীড়নে মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। শহরের কৃত্রিমতায় মানুষ ধীরে ধীরে তার স্বাভাবিক প্রবৃত্তি হারিয়ে আজ কীটে পরিণত হয়েছে। মূলভাবে জাস্ট এক লাইনে পুরো ভাবটা ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং তারপর ধাপে ধাপে সম্প্রসারিতভাবে সুন্দর করে তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে যা যা লিখতে ইচ্ছা করে ভিতরে সুন্দর করে লিখবে। অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না, এটা মাথায় রাখবে যে মূল ভাব যেটা বলেছে, ভাব সম্প্রসারণের যেটা মূল টাইটেল, সেটার বাইরের কোনো কিছু লেখা যাবে না, তাহলে কিন্তু তোমার লেখাটা অনেক দুর্বল হয়ে যাবে। তুমি যা লিখবে তোমার ওই ভাবের মিনিংটাই লিখবে শুধু। এবং সিদ্ধান্ত দেখো কি দেওয়া আছে যে
নগর মানুষের ব্যবহারিক জীবনকে কিছুটা সহজ করলেও তার স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দিয়েছে। নগর মানুষের জীবনের স্বাভাবিক বিকাশে অন্তরায় সৃষ্টি করেছে। এটার ফলাফলটা লিখেছে যে আসলে নগরের ফলে মানুষের বর্তমানে কি অবস্থা মানব সভ্যতার। এরপর আছে 4 নম্বরে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটার মানে হচ্ছে যেই জায়গায় যেটা থাকা উচিত সেখানে সেই জিনিসটারই থাকা উচিত। যে যেখানে সঠিকভাবে থাকার জন্য জন্মেছে তাকে সেই জায়গায় থাকতে দেওয়া উচিত। যেমন প্রকৃতির, প্রথমেই বলা হচ্ছে প্রকৃতির সব কিছুরই একটি স্বাভাবিক সৌন্দর্য আছে এবং সেই সৌন্দর্য যথোপযুক্ত পরিবেশেই সত্তাপূর্ণ ও আকর্ষণীয়। তারপর আস্তে আস্তে সম্প্রসারিত ভাব লিখতে হবে যে কি মানে শুরু থেকে প্রথম লাইনটা যদি তুমি অনেক আকর্ষণীয় সুন্দর করে দেখো তাহলে টিচারের তোমার আই ক্যাচিং হবে, মানে টিচার ওটা দেখে অনেক পছন্দ করবে। তারপর টিচারও আস্তে আস্তে তোমারটা ভালো মতো পড়ে দেখবে। এই জন্য তুমি প্রথমে একটা সুন্দর লাইন দিয়ে শুরু করবে, তার ফলে টিচার তোমার লেখাটা বেশি পছন্দ করবে। এরপর সিদ্ধান্ত লিখতে হবে। সিদ্ধান্তে বলেছে কি, যার যেখানে স্থান তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। প্রকৃত রূপেই সবকিছু সুন্দর, কৃত্রিমতা স্বতঃস্ফূর্ততার অন্তরায়। মানে এটা হচ্ছে আমরা এই পুরো ভাব সম্প্রসারণ করে আমরা আসলে এই সিদ্ধান্তে পৌঁছালাম যে যার যেখানে স্থান তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। তারপর আছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাও হচ্ছে মানুষের যে উচ্চতা, মানুষকে যে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করা হয়েছে এই ব্যাপারটাকেই এই ভাব সম্প্রসারণে দেখানো হয়েছে। প্রথমে দেখো মূলভাবে লেখা আছে মানুষে অনেক ধরনের বিভেদ বৈষম্য থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা সবাই মানুষ। কারণ মানুষের মধ্যে জাতিভেদ আছে, বর্ণভেদ আছে, সব কিছুর ঊর্ধ্বে লিঙ্গভেদ আছে, সব কিছুর ঊর্ধ্বে যেটা সত্য সেটা হচ্ছে আমরা মানুষ এবং আমরা সৃষ্টির সেরা জীব এবং আমাদের উপর পৃথিবীর দায়িত্ব আসলে আমাদের। আমরা পৃথিবীকে যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো সেভাবে আর কেউ পারবে না, কিন্তু আমরা যেটা করছি আমরা পৃথিবীকে ধ্বংস করছি প্রতিনিয়ত। তো এবং মানুষের মধ্যে একটা বন্ধন থাকা উচিত, মানব জাতির মধ্যে একটা বন্ধন থাকা উচিত, মনুষ্যত্বের বন্ধন। সিদ্ধান্তে এসে বলেছে যে সব ধর্ম বর্ণ গোত্রের মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশুদ্ধভাবে ভালোবাসতে পারলেই বিশ্বে প্রার্থিত সুখ ও সমৃদ্ধি হবে। তো এইটা হচ্ছে মূল কথা। তো এইভাবে তোমরা যদি ভাব সম্প্রসারণটা লেখো তাহলে কিন্তু তোমাদের টিচারেরও ভালো লাগবে। আবার প্রথম লাইনটাই যদি তুমি অনেক সুন্দর করে আকর্ষণীয়ভাবে লেখো এবং অপ্রাসঙ্গিক কিছু না লেখো তাহলে কিন্তু তোমার ভালো নাম্বার পাওয়ার যে সম্ভাবনা এটা বেড়ে যাবে। এরপর আবেদনপত্র ও চিঠি। আবেদনপত্র চিঠির কিছু স্ট্রাকচার আছে, যেমন ধরো শুরুতে একটা নাম, প্রথমে হচ্ছে এলাকার নাম লিখতে হয়, তারপরে তারিখ লিখতে হয় এবং তারপর একটা সম্বোধন লিখতে হয় যে তুমি যাকে লিখছো। যেমন এখানে লিখেছে পূজনীয় মা, এখন তুমি এখানে চাইলে শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় আম্মু এসবও লিখতে পারো। ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতা। এখন তোমার হয়তো ছাত্রাবাস জীবনের কোনো অভিজ্ঞতা নাই, এখন তুমি কি করবে? তুমি যেটা করবে যে তুমি বইয়ে যেটা দেয়া আছে তুমি ওইটা পড়ে একটা কাল্পনিকভাবে চিন্তা করবে যে তুমি ছাত্রাবাসে থাকো, তুমি তোমার মাকে চিঠি লিখছো, তখন তুমি কি কি লিখতে, তখন তুমি কি কি এক্সপিরিয়েন্স করতে। হয়তো তোমার এক্সপিরিয়েন্স হয় নাই, কিন্তু তুমি এই এক্সপিরিয়েন্সগুলো পড়ে তোমার মাথায় কি কি আসতো, সবসময় সব কি ভালো আসতো? তুমি তোমারটা তোমার মতো করে লিখলে একটা ইউনিকনেস চলে আসবে, যেটা কিন্তু তোমাকে বেশি নাম্বার পাইয়ে দেবে। কিন্তু আবার বেশি ইউনিক করতে গিয়ে আবার মানে ভুলভাল কিছু লিখলে তখন আবার সমস্যা, সেটা করা যাবে না। তুমি নিজের মতো যদি লেখো, বড় কাউকে দিয়ে চেক করিয়ে নিবে বা টিচারকে দিয়ে চেক করিয়ে নিবে যে বানান ঠিক আছে কিনা বা ওটা স্ট্যান্ডার্ড কিনা লেখার মতো। আর চাইলে তুমি এটা কপি করতে পারো, কিন্তু এটা কপি করবে তো তোমার মতো আরও 10 জন তো ক্লাসমেট, তো এটাই লিখে দিবে কপি করে, তোমারটা তাহলে ইউনিক হলো কিভাবে? তুমি তাহলে এই জিনিসটা করতে পারো যে এখান থেকে গল্পগুলো নিয়ে, কাহিনীগুলো নিয়ে তুমি নিজের মতো করে সুন্দর করে লিখতে পারো। এখানে অনেক কিছু লিখেছে, এটা স্লাইডটা দিয়ে দিলে তোমরা তখন পড়ে নিও এটা। তারপর আরেকটা দেওয়া আছে তোমার জীবনের লক্ষ্য কি সেটা জানিয়ে বড় ভাইকে চিঠি লেখো। এখন ধরো ছাত্রাবাসে অভিজ্ঞতা হয়তো তোমার নাই, কিন্তু জীবনের লক্ষ্য তো তোমার একটা আছে। সবাই যদি লিখে দেয় আমার জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া, আমার জীবনের লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া, তাহলে তো সেটা ভালো দেখায় না। তোমার অ্যাকচুয়াল ইচ্ছা কি? তুমি যদি বিজ্ঞানী হতে চাও তুমি সেটা লিখবে, তুমি যদি শিক্ষক হতে চাও তুমি সেটা লিখবে, তুমি যদি স্বেচ্ছাসেবী হতে চাও তুমি সেটা লিখবে, কেন হতে চাও সেটাও তোমার ভাষায় সুন্দর করে লিখবে। কিন্তু পরীক্ষায় লেখার আগে নিজে একবার প্র্যাকটিস করবে, খাতায় প্র্যাকটিস করিয়ে বড় কাউকে দেখাবে যে বানান ঠিক আছে কিনা বা সব ভালো মতো লেখা হয়েছে কিনা, কারণ অনেক সময় বাক্যের গঠনেও ভুল থাকে, এই জিনিসগুলো চেক করে নিবে। তাহলে দেখবে তোমারটা একটু ইউনিক হবে সবার থেকে এবং দেখতেও সুন্দর লাগবে, প্লাস তুমি নাম্বারও বেশি পাবে।
তারপর দেখো তোমার এলাকার একটি লোকজ উৎসবের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র লেখো। এখন তোমার এলাকা যদি হয় চট্টগ্রাম, তাহলে তুমি তোমার এলাকার নিজস্ব কোনো একটা ঘটনা লিখতে পারো, কোনো উৎসবের কথা লিখতে পারো। তোমার এলাকা যদি হয় রংপুর, তাহলে তুমি রংপুরের কোনো স্থানীয় সংস্কৃতি, কোনো মেলা, কোনো উৎসব বা কোনো কিছু যেটা শুধু রংপুরেই হয় এটা নিয়ে লিখতে পারো। আবার তোমার বাড়ি যদি হয় বরিশাল, তুমি বরিশালেরটা নিয়ে লিখতে পারো। তো এমন না যে তুমি রংপুরে বাসা তুমি চট্টগ্রামেরটা নিয়ে লিখবা, এমন কোনো ব্যাপার নেই, তুমি তোমারটা নিয়ে লিখবা। এবং তুমি বড় কাউকে জিজ্ঞেস করতে পারো যে এখানে আমাদের এখানে আসলে মানে স্পেশাল কি হয়, কি উৎসব হয়, এবং আমাকে এটা সম্পর্কে আরও জানাও। যদি তুমি না জানো তুমি জেনে নিবা, তারপর সেটা নিয়ে সুন্দর করে লিখবা। এই জিনিসগুলো আগে থেকে প্র্যাকটিস করলে যেটা হয়, পরীক্ষায় গিয়ে এত চিন্তা করতে হয় না, পরীক্ষায় নিজে নিজে লেখা যায়। তাই বাসায় অ্যাটলিস্ট কয়েকবার করে প্র্যাকটিস করে যেতে হবে। তারপর দেখো জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। জরিমানা কেন হয়? সাধারণত স্কুলে যেতে না পারলে। কেন স্কুলে যেতে পারে না? অনেক সময় কারো ভাই বোনের বিয়ে থাকতে পারে, কারো অসুস্থতা থাকতে পারে, কারো বাবা মায়ের বদলির জন্য যেতে হয়, বা কেউ ঘুরতে যাওয়ার জন্য যেতে পারে। সাধারণত ঘুরতে গেলে মানুষ আগে থেকে ছুটি নিয়ে যায়, কিন্তু জরিমানাও তখনই হয় যখন কেউ অনাকাঙ্ক্ষিতভাবে স্কুলে যায় না। তো সাধারণত অসুস্থ হলেই যায় না। তো এটা অসুস্থতার কথা লিখতে পারো যে এখানে একটা জরিমানা বলছে যে বেতন পাঠাতে দেরি হয়েছে। কেন বেতন পাঠাতে দেরি হয়েছে? বাবা টাকা পাঠাতে দেরি করেছে। তো এটাও লিখতে পারো, এটাও মোটামুটি ভালো, এটা দেখেও লিখতে পারো। আচ্ছা, তারপরে আছে স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান সুপেয় মানে কি? যেটা পেয় মানে পান করার যোগ্য, সুপেয় মানে যেটা পান মানে খুব পান করার জন্য খুবই ভালো পানি, মানে যেটাতে কোনো রকম মানে কোনো রকমই দূষিত পদার্থ নাই। তো এরকম সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। এখানে তোমরা লিখতে হবে যে আমাদের স্কুলের যে পানির ব্যবস্থাটা আছে সেটা বিভিন্নভাবে দূষিত। এখানে যেমন দেওয়া আছে আর্সেনিক যুক্ত, তাই এটা খাওয়া যাচ্ছে না। তো এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিজের জীবনের লক্ষ্য জানানো, তারপর জরিমানা মওকুফ, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা ভালো মতো আগে শিখবে। আর সাধারণত মানে চিঠি লেখার ধরনটা শিখে গেলে তখন নিজের মতো অনেক কিছু লেখা যায়। যেটাই আসুক না কেন লেখা যাবে, সমস্যা নাই, জাস্ট একটু প্র্যাকটিস লাগবে। রচনা থেকে দেখো এখানে গুরুত্বপূর্ণ 5টা রচনা দেওয়া আছে। একটা হচ্ছে শৃঙ্খলাবোধ, একটা টেলিভিশন, আমার দেখা একটি মেলা, সুন্দরবন, শহীদ মিনার। এর মধ্যে শহীদ মিনারটা বেশ গুরুত্বপূর্ণ, সুন্দরবনও গুরুত্বপূর্ণ, এবং শৃঙ্খলাবোধ গুরুত্বপূর্ণ। এই 3টা পড়বে, এবং পাশাপাশি 5টাই ভালো মতো পড়বে। এবং তার মানে এই না যে খালি এই 5টা পড়েই যাবে, সিলেবাসে যেগুলো আছে সব একবার হলেও দেখে যাবে, যদি সম্ভব হয় লিখেও যাবে একবার করে, এবং এগুলো খুব ভালো মতো পড়বে। শহীদ মিনারের একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, দেখো একটা জিনিস কি, যখন তুমি রচনা লিখবে তখন শুরুতে যদি তুমি কবিতা দিয়ে শুরু করো, বা গান দিয়ে শুরু করো, বা বিখ্যাত কোনো লেখকের কোনো উক্তি দিয়ে শুরু করো, এখন কিন্তু বিখ্যাত লোকের উক্তি গুগলে সার্চ করলেই পাওয়া যায় ওই বিষয় নিয়ে, তুমি ওইটা দিয়ে শুরু করলে তখন লেখাটা অনেক সুন্দর হয়। ওইটা দিয়ে শুরু করবে, এবং তারপর ভূমিকাটা এভাবে লিখবে ওইটা দিয়ে শুরু করে। তারপর হচ্ছে দেখো এখানে শহীদ মিনারের সৃষ্টির পটভূমি, এটা এভাবে না লিখে তুমি চাইলে লিখতে পারো শহীদ মিনারের ইতিকথা, দেখতে আরও সুন্দর লাগে, শুনতে আরও সুন্দর শোনায়, এটা দিয়ে লিখতে পারো ইতিহাসের কথা। তারপর লিখতে পারো বর্তমানে শহীদ মিনার, বর্তমানে শহীদ মিনারের যে অবস্থা, মানে বর্তমানে শহীদ মিনার, এটা দিয়ে আরেকটা লিখতে পারো যে বর্তমানে আসলে শহীদ মিনারে কি চলছে, বা এখন শহীদ দিবসে আসলে শহীদ মিনারকে কীভাবে উদযাপন জানানো হয়, বা কীভাবে সম্মান জানানো হয়, এটা নিয়ে লিখতে পারো। মূলত কাহিনী দিয়েই হচ্ছে এটা, ম্যাক্সিমাম কাহিনী দিয়েই হবে, যেহেতু এটা ঐতিহাসিক একটা শহীদ দিবস, ঐতিহাসিক একটা রচনা, ইতিহাসটা লিখতে হবে মূলত। তারপরে তুমি আমাদের জাতি গঠনে শহীদ মিনারের গুরুত্ব, এটাও লিখতে পারো একটা টপিক হিসেবে। আর না হলে তুমি ভেতরে আর কোনো টপিক না দিয়ে ডিরেক্ট রচনাটা লিখতে পারো, এবং শেষে তোমাকে সুন্দর করে উপসংহারটা লিখতে হবে কয়েক লাইনে। এটা জাস্ট একটা উদাহরণ দেওয়া হলো একটা রচনা দিয়ে, বাকি রচনাগুলো ঠিক এভাবেই পড়তে হবে। এবং তুমি চাইলে সেই রচনার ভেতরে আলাদা আলাদা সাব টপিক দিয়ে পড়তে পারো, যেমন শহীদ দিবসের গুরুত্ব, শহীদ দিবসের ইতিকথা মানে ইতিহাস, তারপর হচ্ছে সংস্কৃতি, জাতি গঠনে শহীদ দিবসের ভূমিকা, এভাবে আলাদা আলাদা করে পয়েন্ট করে লিখতে পারো। আবার চাইলে ভূমিকা দিয়ে ডিরেক্ট রচনা লিখে শেষে উপসংহার দিয়ে শেষ করতে পারো। আমার মতে পয়েন্ট দিয়ে দিয়ে লিখলে দেখতে বেশি সুন্দর লাগে, নাম্বারও বেশি পাওয়ার চান্স থাকে। তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করতে পারো, কিন্তু চেষ্টা করবে পয়েন্ট দিয়ে লেখার। এবং যে 5টা
এখানে দেয়া আছে 5টা খুবই ভালো মতো পড়তে হবে, পাশাপাশি সিলেবাসের অন্যান্য একটাও ছাড়া যাবে না, সবই পড়ে যেতে হবে। সিলেবাস পুরো কাভার করে তারপর পরীক্ষায় বসবে। তাহলে যেটা হবে, তোমার আত্মবিশ্বাস যেমন থাকবে যে যেটাই আসুক আমি লিখতে পারবো, আত্মবিশ্বাসটা কিন্তু অনেক বড় বিষয়। যদি তোমার এই 5টার মধ্যে একটা আসেও, তারপরেও কিন্তু দেখবা যে তোমার একটা ভয় থাকবে, পরীক্ষায় প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত ভয় লাগবে যে আমি তো বাকিগুলো পড়ি নাই, যদি বাকিগুলো থেকে আসে তখন কি হবে। তার জন্য যেটা করতে হবে, তোমার সবগুলো একবার হলে পড়ে যেতে হবে, যাতে তুমি ভালো মতো পারো। এবং এরকম ঐতিহাসিক যে রচনাগুলো রয়েছে শহীদ দিবসের মতো, চেষ্টা করবে এখানে অনেক বেশি তথ্য দেওয়ার, সাল দেওয়ার, তথ্য দেওয়ার, কারণ এগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনা নির্ভর, যার কারণে এখানে ঐতিহাসিক ঘটনাগুলো সুন্দর করে লিখতে হয় সাল দিয়ে, তথ্য দিয়ে। তো এই ছিল আমাদের আজকের সাজেশন, বাংলা সাজেশনের ক্লাস। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমাদের উপকারেও আসবে। আমি যেভাবে তোমাদেরকে আজকে একটু মানে সাজেশনগুলো দিয়েছি, তোমরা চেষ্টা করবে এই সাজেশন অনুযায়ী পড়াশোনাগুলো করার, বাংলা ব্যাকরণগুলো সেই টপিক ধরে ধরে এভাবে পড়ার, এবং যেগুলো আমি 3 স্টার 2 স্টার দিয়ে দেখিয়েছি সেই টপিকগুলো আরও ভালো মতো শেখার, যাতে প্র্যাকটিস করার, যাতে সেখান থেকে ভালো মতো পারো। এবং যে রচনা অংশ রয়েছে, রচনা অংশের সারাংশ, ভাব সম্প্রসারণ, এগুলো তো এখানে যে ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে, এগুলোর বাইরে যা থাকবে সেগুলো তুমি কিওয়ার্ড দিয়ে মনে রাখতে পারো, পাশাপাশি তুমি রিডিংও পড়ে যেতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের সামনে পরীক্ষা, খুব ভালো মতো পরীক্ষা দাও, খাওয়া দাওয়া ঠিক মতো করো, ঠিক মতো ঘুমাও, এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।